1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয় তখন মিত্র শক্তি জয়লাভ করে। কিন্তু এই যুদ্ধ চলাকালীন অবস্থায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে এবং তার পরবর্তী সময়ে যখন যুদ্ধ চলছিল তখন মিত্র শক্তির পক্ষে ছিল এই ব্রিটেন। মিত্র শক্তির পক্ষে পক্ষে কারা কারা ছিল? এখানে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, এখানে ছিল চায়না, এখানে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখানে ছিল ব্রিটেন, ফ্রান্স, কানাডা সহ একাধিক রাষ্ট্র। আর অপরপক্ষে কারা ছিল? অপরপক্ষে ছিল জার্মানি, জাপান আর ইটালি। যথারীতিভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপরপক্ষ পরাজিত হয় এবং মিত্র শক্তি জয়লাভ করে। কিন্তু তারা কথা দিয়েছিল যে তারা যদি মিত্র শক্তি যদি এই যুদ্ধে জেতে তাহলে ভারতবর্ষকে স্বাধীনতা দেবে। কিন্তু তখন তারা তাদের সেই কথা থেকে সরে আসে। এরপরে আবার জোরদার গণ আন্দোলন শুরু হয়। অবশেষে ক্যাবিনেট মিশনকে ভারতবর্ষে প্রেরণ করে এবং ভারতবর্ষে যে স্বাধীনতা দেওয়ার একটা উপযুক্ত পরিবেশ আছে কিনা এবং তৎসহ ভারতবর্ষের সংবিধান রচনা করা যায় কিনা নানা কিছু তথ্য নিয়ে তারা এদেশে আসে এবং তাদের অনুমোদন ক্রমে প্রথম ক্যাবিনেট মিশন অনুমোদন ক্রমে প্রথম সংবিধান সভা বসে এবং এই সংবিধান সভা যখন বসলো, সংবিধান সভা যখন গঠন করা হলো, সংবিধান সভার প্রথম বৈঠক হয়েছিল 1946 সালে। তো এই যে সংবিধান সভা তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, তাদের যে কাজ, তাদের বিভিন্ন সময়ে তাদের যে কমিটি ফরমেশন করেছে, তাদের বিভিন্ন পদাধিকার রয়েছে এবং তাদের অনুমোদন ক্রমে সংবিধান চালু হলো। এই সময়সীমায় কি কি ঘটনা ঘটেছিল এবং তার যে ইম্পর্টেন্ট বিষয়বস্তু সেগুলো থেকে আমাদের কিন্তু অনেক কিছু কোশ্চেন চাওয়া হয়। তার উপরে আজকে আমার এই কোশ্চেনগুলো। আজকে সর্বসাকুল্যে আমি তোমাদের 20টা শর্ট দেব, পরবর্তীকালে আমি এটা 100 পর্যন্ত নিয়ে যাব এবং এই 100টা কোশ্চেন আমাদের মানে সংবিধানের উপরে এবং ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমের উপরে এবং এইগুলোর উপরে আমাদের কোশ্চেন থাকবে। যে জিনিসগুলো থেকে কোশ্চেন চাওয়া হয় সেই জিনিসগুলোর উপর ফোকাস করেই আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি। তো এইখানে যে বিষয়গুলো আছে, টপিকগুলো তোমরা রাইট ডাউন করবে এবং তোমাদের অনেক উপকারে লাগবে। তো সংবিধানের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছে, তোমরা সেগুলো লিখে নেবে আমাদের বোর্ডে। তাহলে ভারতের সংবিধানের উপর প্রথম কোশ্চেন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? আনসার 1946-এ। এই ক্যাবিনেট মিশন ভারতে আসার পর তারা প্রস্তাব দিলেন যে ভারতবর্ষের একটি সংবিধান গঠন করা জরুরি। তাহলে আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন হবে যে সংবিধান গঠনের প্রথম প্রস্তাব কারা দিয়েছিল? যে সংবিধান গঠনের প্রথম প্রস্তাব কোন সংগঠন দিয়েছিল? কারা দিয়েছিল? তাহলে আনসার হবে ক্যাবিনেট মিশন। কবে? 1946-এ। এরপরে নেক্সট কোশ্চেন, যে সংবিধান সভা, তাহলে এখন সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? নেক্সট কোশ্চেন, সংবিধান সভার প্রথম বৈঠক
কবে বসেছিল? কবে বসেছিল? সংবিধান সভার প্রথম বৈঠক বসেছিল 1946 এর ডিসেম্বর মাসে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন আমরা পেয়েছি, তিনটে কোশ্চেন আমরা এখানে পেলাম। নেক্সট আমরা এখন দেখব, এই যে সংবিধান সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো, তাহলে সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? নেক্সট কোশ্চেন লেখো যে সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? 4 নম্বর কোশ্চেন, সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন কে? অর্থাৎ সংবিধান সভার প্রথম বৈঠকের সভাপতি ছিলেন কে? করেন কে? অর্থাৎ প্রথম যে বৈঠক সেখানে সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট, তাহলে যখন এটা হচ্ছে অস্থায়ী সভাপতি ছিলেন, যখন প্রথম বৈঠক হলো সেই বৈঠকের সভাপতি হচ্ছেন সচ্চিদানন্দ সিনহা। নেক্সট যে কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সংবিধান সভা তাহলে প্রথম বৈঠক বসলো, সেখানে সভাপতিত্ব করলেন সচ্চিদানন্দ সিনহা। এইবার এই যে প্রথম বৈঠকে কে সভাপতি হবেন, কে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হবেন, সমস্ত কিছু ডিসিশন ঠিক হলো। তো এই সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা, এবং এই বৈঠকে স্থির করা হয় যে সংবিধান সভার স্থায়ী সভাপতি কে হবেন। তো নেক্সট কোশ্চেন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রথম বৈঠকে ঠিক করে নেওয়া হলো কে স্থায়ী সভাপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার স্থায়ী সভাপতি। সচ্চিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন, অস্থায়ী সভাপতি ছিলেন। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আমরা যাই, সংবিধান সভার যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, অর্থাৎ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ভীমরাও
আম্বেদকর। তাহলে এখানে আমরা দেখলাম যে অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথমে সচ্চিদানন্দ সিনহা। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনে আসবো সেটা হচ্ছে এই যে সংবিধান তৈরি শুরু হলো 1946-এ, এবং এইটা কতদিন ধরে এই সংবিধান রচনার কাজ চলেছিল? অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার কাজ কতদিন ধরে চলেছিল, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? নেক্সট কোশ্চেন, সংবিধান রচনা করতে, ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? সংবিধান রচনা করতে কতদিন সময় লেগেছিল? উত্তর 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন, অলমোস্ট 3 ইয়ার্সে সংবিধান রচনা সম্পন্ন হয়। এখন সংবিধান রচনা যে তৈরি হলো, সম্পন্ন হলো, এরপর এই যে সংবিধান সভা বা সংবিধান সভার হাতে ড্রাফটিং কমিটি তার রিপোর্ট সাবমিট করলো 1949-এ। 1949 সালে সংবিধান সভা সেটা অনুমোদন দেয়। তাহলে নেক্সট কোশ্চেন হবে, সংবিধান সভা কবে সংবিধানের অনুমোদন দেয়? সংবিধান সভা কবে সংবিধান অনুমোদন সংবিধান সভা কবে সংবিধান অনুমোদন দেয়? সংবিধান অনুমোদন দেয়। উত্তর 1949 সালের 26 নভেম্বর। 1949 সালে 26 নভেম্বর 1949 সালে 26 নভেম্বর সংবিধান সভা সংবিধানকে অনুমোদন দেয়। এরপরে নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখব, যে সংবিধান সভা ভারতীয় সংবিধানকে অনুমোদন দিল, এবং সেটা অনুমোদন দিলেই তো হবে না, এরপরে সেটা আইনে পর্যবেসিত হবে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন থাকবে, কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল? নেক্সট কোশ্চেন, কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? অর্থাৎ ইমপ্লিমেন্টেশন কবে হয়? কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? 1950 সালের 26 জানুয়ারি। ভারতীয় সংবিধান কার্যকরী হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এখন 1950 সালের 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এরপরে নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব,
যে ভারতীয় সংবিধানকে বলছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম লিখিত সংবিধান। তাহলে যদি আমরা কোশ্চেনটা করি, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি, এটাও স্টার মার্ক দিয়ে। বিশ্বের দীর্ঘতম, সব থেকে লেন্দি, বিশ্বের দীর্ঘতম লিখিত বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধান সব থেকে লেন্দি সংবিধান। ভারতের সংবিধানকে বলা হয় পৃথিবীর মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। এরপরে আমরা যে নেক্সট কোশ্চেনে আসবো, তাহলে আমরা এর আগে দেখেছি সংবিধান রচনা করতে কতটা সময় লেগেছে, 2 বছর 11 মাস 18 দিন। এরপরে আমরা যেটা দেখবো যে ভারতের সংবিধানের আত্মা বলা হয় কাকে? সংবিধানের আত্মা বলা হয় কাকে? নেক্সট যে কোশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে, কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? অর্থাৎ কবে থেকে ভারতীয় সংবিধান লাগু হয়, ইমপ্লিমেন্টেশন হয়, কার্যকরী হয়? উত্তর হচ্ছে 1950 সালে 26 জানুয়ারি, 26 জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়। নেক্সট যে কোশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে যে এই ভারতের সংবিধানকে কি বলা হয়? যে কোশ্চেনটা এরকম ভাবে থাকবে, পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘ লিখিত সংবিধান কোনটা? পৃথিবীর মধ্যে সর্বাধিক দীর্ঘ লিখিত সংবিধান কোনটা? দীর্ঘ লিখিত সংবিধান কোনটি? অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘতম লিখিত সংবিধান। উত্তর হচ্ছে ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান হচ্ছে সব থেকে দীর্ঘ, লেন্দি এবং রিটেন কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান দীর্ঘতম লিখিত সংবিধান। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনে আমরা আসবো, 10 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে হার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের আত্মা বলা হয় কাকে? সংবিধানের আত্মা বলা হয় কাকে? সোল অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের আত্মা বলা হয় কাকে? সংবিধানের আত্মা অর্থাৎ সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় প্রস্তাবনাকে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন গেল। নেক্সট আমরা যে কোশ্চেনে আসবো সেটা হচ্ছে যে ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা আছে সেখানে কততম সংবিধানে সংশোধনীতে, অর্থাৎ নেক্সট যে কোশ্চেনটায় আমরা আসবো সেটা হলো
নেক্সট কোশ্চেন আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে সংবিধানে যে দুটো শব্দ, সেটা হচ্ছে তোমার সেকুলার এবং সোশ্যালিস্ট। এই শব্দ দুটি কততম সংশোধনীতে, অর্থাৎ সংবিধানকে যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন একরকম ছিল, কিন্তু নানা প্রয়োজনের তাগিদে ভারতের বর্ষের সংবিধানকে সংশোধন করা হয়, অর্থাৎ মডিফিকেশন করা হয়। তো যখন সংবিধান রচনা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, তখন এই সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দ দুটো হচ্ছে সেকুলার সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দ দুটো হলো সেকুলার এবং সোশ্যালিস্ট। এই শব্দ দুটো কবে সংবিধানে যুক্ত করা হয়? সেকুলার ও সোশ্যালিস্ট এই শব্দ দুটো কবে? নেক্সট কোশ্চেন হলো সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটি কবে প্রস্তাবনায় যুক্ত করা হয়? অর্থাৎ এর আগে ছিল না, প্রস্তাবনাতে যুক্ত করা হয়। এই শব্দ দুটোকে সংশোধন করা, সংবিধানকে সংশোধনের মাধ্যমে এই শব্দ দুটিকে ঢোকানো হয়। তো এটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনীতে একে ঢোকানো হয়, সংশোধনীতে। এখন এই 42তম সংশোধনী কবে হয়? অর্থাৎ 46th অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধন কবে হয়েছিল? 1976 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 42তম সংশোধন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সংশোধন 42তম সংশোধন কবে হয়েছিল? 42তম সংশোধন হয়েছিল 1976 সালে। এর আগে অনেকবার সংশোধন হয়েছে, কিন্তু 76 সালের যে সংশোধন সেটা সব থেকে বড় সংশোধন হয়। এবং এই আরো অনেকগুলি শব্দ এই 42তম সংশোধনে সংবিধানের প্রস্তাবনায় আমাদের ঢোকানো হয়, সংবিধানে ওতে অ্যাড হয়। নেক্সট যে আমরা কোশ্চেনটা দেখব, যে ভারতবর্ষের যে সংবিধানের যে প্রস্তাবনায় যে ভারতের ধরনটা কেমন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে সংবিধানে অর্থাৎ প্রস্তাবনায় বলা হয়েছে ভারতবর্ষ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতের ধরন কেমন? ভারতবর্ষের নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের এর প্রস্তাবনায় ভারতের ধরন কেমন? ভারতবর্ষ কেমন প্রকৃতির? ভারতবর্ষের ধরন কেমন? কোশ্চেনটা কি, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ভারতবর্ষের ধরন কেমন। তো আমরা এখানে উত্তর হিসেবে দেখতে পারি যে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অর্থাৎ ভারতবর্ষে
যে সংবিধানের প্রস্তাবনাতেই বলা হয়েছে ভারতবর্ষের ধরন কেমন। ভারতবর্ষ যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ 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 গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র হিসাবে ভারতবর্ষকে তুলে ধরা হয়েছে। নেক্সট যে কোশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে যে সংবিধানে বর্তমানে আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে, যে একজন দেশের নাগরিক হিসাবে আমাদের দেশের প্রতি কিছু মৌলিক অধিকার আমরা পেয়ে থাকি, কিছু মৌলিক অধিকার আমাদের রয়েছে আমাদের দেশ থেকে। সেগুলি কি কি? যে ভারত অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে, বিং ইন্ডিয়ান, একজন ভারতীয় হিসাবে আমরা কটা মৌলিক অধিকার পেয়ে থাকি, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে নেক্সট কোয়েশ্চন হচ্ছে সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সংবিধানে বর্তমানে কতগুলি সংবিধানে সংবিধানে বর্তমানে বর্তমানে কতগুলি 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 মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? অধিকারের কথা বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ কতগুলো মৌলিক অধিকার আমরা পেয়ে থাকি। একজন ভারতীয় হিসাবে আমরা 6টি মৌলিক অধিকার পেয়ে থাকি। 6টি মৌলিক অধিকার আমরা পেয়ে থাকি। 6টি মৌলিক অধিকার। নেক্সট যে কোশ্চেন, যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন হয়, অর্থাৎ মডিফিকেশন হয় কবে প্রথম? ভারতীয় সংবিধান প্রথম কবে? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন হয়, সংশোধিত হয়? সংশোধন সংশোধন অর্থাৎ ভারতীয় সংবিধানকে প্রথম কবে সংশোধন করা হয়, অর্থাৎ প্রথম কবে মডিফিকেশন করা হয়? ভারতবর্ষের সংবিধান প্রথম সংশোধন করা হয় 1951 সালে। যদি আমাদের আরেকটা কোশ্চেন আছে যে ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বেশি কবে সংশোধিত হয়, সেটা 1976 সালে। এখন আমাদের নেক্সট প্রশ্ন, যে সংবিধান যে সভার মোট সদস্য সংখ্যা কত ছিল? সংবিধান সভা যে হয়েছিল তার মোট টোটাল সদস্য কত ছিল? নেক্সট কোশ্চেন, সংবিধান সভার মোট সদস্য কত ছিল? মোট সদস্য কতজন ছিলেন? সংবিধান সভা যখন গঠিত হয় তখন 389 জন মেম্বার্স ছিলেন, এর সদস্য ছিলেন। এখন যে সংবিধান যখন ভারতের সরকারি, এরপরে ভারতের সংবিধানে ভারতের সরকারি ভাষা কোনটা এবং ইহা কোন লিপিতে লেখা হয়? নেক্সট কোশ্চেন, সংবিধানে আমাদের নেক্সট যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ভারতের যে সরকারি ভাষা কোনটা, ইহা কোন লিপিতে লেখা হয়েছিল? নেক্সট কোশ্চেন,
ভারতের সরকারি ভাষা কোনটি? নেক্সট কোশ্চেন, ভারতের অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, ভারতের সরকারি ভাষা কোনটি? সরকারি ভাষা কোনটি? কোনটি? ইহা ইহা কোন স্ক্রিপ্টে, ইহা কোন লিপি, যেমন বাংলা লিপি হয়, বেঙ্গলি স্ক্রিপ্ট, বাংলা লিপি হয়, হিন্দি স্ক্রিপ্ট, ইংলিশ স্ক্রিপ্ট। তো ইহা কোন লিপিতে লেখা হয়েছিল? ইহা কোন লিপিতে লেখা হয়েছিল? এর স্ক্রিপ্টটা কি ছিল? লিখিত হয়েছিল। ভারতের সরকারি ভাষা অবভিয়াসলি আমাদের হিন্দি। হিন্দি ভারতবর্ষের সরকারি ভাষা এবং ইহা কোন লিপিতে? সংস্কৃত অর্থাৎ দেবনাগরী লিপিতে। সংস্কৃত অর্থাৎ দেবনাগরী লিপিতে লেখা হয়েছিল। দেবনাগরী লিপিতে লেখা হয়েছিল। দেবনাগরী লিপি অর্থাৎ যে সংস্কৃতের যে লিপি, ওগুলিকে বলা হয় দেবনাগরী লিপিতে এটা লেখা হয়েছিল। লিখিত দেবনাগরী ভাষাতে এটা লিখিত হয়েছিল। নেক্সট যে কোশ্চেনে আমরা আসব সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে কতগুলো ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে? ভারতবর্ষের সংবিধানে কতগুলো ভাষাকে স্বীকৃত দেয়া হয়েছে? নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের সংবিধানে সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়? স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ মান্যতা দেয়া হয়। উত্তর 22, 22টি ভাষাকে। এর মধ্যে বাংলা অন্যতম একটি ভাষা যা সংবিধান স্বীকৃত ভাষা। তো ভারতবর্ষের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃত দেয়া হয়। এরপরে আমরা পড়ব, নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে ভারত, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষের সংবিধান রচনা করতে কত টাকা খরচ হয়েছিল? এটা যেমন তৈরি করতে আমাদের অলমোস্ট 3 ইয়ার্স লেগেছিল। আর এটা খরচ কত হয়েছিল? নেক্সট কোশ্চেন, যে সংবিধান রচনা করতে অর্থাৎ প্রণয়ন করতে বা সংবিধান রচনা করতে কত টাকা খরচ হয়েছিল? কত টাকা খরচ হয়েছিল? সংবিধান রচনা করতে আমাদের অলমোস্ট 6.4 crore, 6,40,00,000 টাকা, 6.4 কোটি টাকা আমাদের ব্যয় হয়। সংবিধান রচনা করতে। নেক্সট আমাদের যে কোশ্চেনে আমরা আসবো সেটা হচ্ছে, এখন ভারতীয় সংসদের কয়টি কক্ষ? নেক্সট আমরা একটু আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমে চলে আসি। এখান থেকে আমাদের অসংখ্য কোশ্চেন আসে, সেই জায়গাটায় আমরা একটু চলে আসি। আমরা ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেমে আসার আগেই একটা ছক দেখে নিই, যেটাকে বলা হয় ভারতবর্ষের সংসদ ভবন। যে ভারতবর্ষের সংসদের কয়টি কক্ষ? ভারতবর্ষের সংসদের 2টি কক্ষ।
ভারতবর্ষের সংসদের 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 প্রধানত দুইটি কক্ষ। এক এক নম্বর হচ্ছে উচ্চ কক্ষ, উচ্চ কক্ষ। দুই নম্বর হচ্ছে নিম্ন কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ যেটা, সেটাকে বলা হয় রাজ্যসভা। উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, আর নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। লোকসভা। রাজ্যসভায় মোট আসন কতগুলো? রাজ্যসভায় মোট আসন 250, 250 জন প্রতিনিধি রাজ্যসভার প্রতিনিধিত্ব করেন। আর লোকসভাতে কতজন প্রতিনিধি আছে? বর্তমানে লোকসভাতে মোট সদস্য 552। এখন এই যে রাজ্যসভা আর লোকসভা, অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এই দুই কক্ষের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন সে বিষয়ে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা পেলাম সংসদের দুইটি কক্ষ, রাজ্যসভা আর লোকসভা। রাজ্যসভায় 250 জন মেম্বার্স, আর লোকসভাতে 552 জন মেম্বার্স। এখন আমরা নেক্সট যেটা দেখব, যে এই যে রাজ্যসভায়, এই রাজ্যসভাতে, আচ্ছা রাজ্যসভার আগে আমরা দেখে নিই লোকসভাতে এই যে 550 জন মেম্বার্স সারা ভারতবর্ষ থেকে জনপ্রতিনিধি, জনগণের ভোটের দ্বারা এরা নির্বাচিত হন। জনগণের ভোটের দ্বারা এরা নির্বাচিত হন। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন। ভোটের দ্বারা নির্বাচিত হন। নির্বাচিত হন। আর লোকসভার যে 250 জন আছেন, এর মধ্যে 12 জন হচ্ছেন, এর মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি, 12 জনকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচিত করেন, সমাজের বিভিন্ন স্তর থেকে মনোনীত করেন। 12 জনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন, নির্বাচিত করেন করেন এনারা স্পোর্টসের হতে পারে, এনারা কালচারাল জগতের মানুষ হতে পারেন। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রপতি এই 12 জনকে নির্বাচিত করেন। তাহলে আমরা দেখলাম এই রাজ্যসভা এবং লোকসভার মোট সদস্য সংখ্যা দেখলাম।